যারা পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা দেবে, তোমরা জানো যে পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার জন্য প্রিভিয়াস ইয়ারের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো প্রত্যেকের জানাটা ভীষণ দরকারি। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, কারণ হচ্ছে এখান থেকে কোশ্চেন রিপিট হওয়ার মানে চান্স, অনেক বেশি চান্স রয়েছে, রিপিট হবেই। তোমরা এভাবেই হচ্ছে এগুলোকে প্রিপেয়ার করবে, কারণ এখান থেকে কিন্তু কোশ্চেন, আমি আবার বলছি, কোশ্চেন এখান থেকে রিপিট হবে। এবং শুধু এখান থেকেই রিপিট হবে তা নয়, আর কোথা থেকে রিপিট হবে আমি সেটাও বলে দিচ্ছি। যে ডব্লিউবিসিএস এর যে পার্টগুলো রয়েছে, ইংলিশ পার্টটা, সেটা ডাব্লিউবিসিএস এর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থেকে রিপিট হবে। বেশ কিছু তোমরা রিপিটেশন পাবে। তো আমি এর আগেও তোমাদের সঙ্গে শেয়ার করেছি, এবং এখানে টোটাল 57 পেজ রয়েছে, সম্পূর্ণটা শেয়ার করা সম্ভব হবে না, আমি যতটা পারছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। 2019 সালের যে ক্লার্কশিপের যে ফার্স্ট শিফট, সেকেন্ড শিফট, এই কোশ্চেনগুলো অনেকের কাছেই রয়ে গেছে। তোমরা অনেক ভিডিওতেই, অনেক চ্যানেলেই পেয়ে গিয়েছো। আমি তোমাদের সঙ্গে দেখো, এখানে একদম প্রথম দিক থেকে যখন দিয়ে ক্লার্কশিপ শুরু হচ্ছে, ঠিক তখনকার থেকে কেমন কোশ্চেন জিজ্ঞেস করা হতো তখন ক্লার্কশিপে, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি। এখানে ম্যাথগুলো সলভ করে দেওয়া রয়েছে, প্রত্যেকটা ম্যাথ। তো দেখো, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো জানতে হবে। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থেকে কোশ্চেন করা হবে। দেখো, এটা হচ্ছে 2005 সালের পিএসসির প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। ডক্টরিন অফ ল্যাপস, ডক্টরিন অফ ল্যাপস বা বাজেয়াপ্ত নীতির প্রবর্তন কে করেন? তো এটা সঠিক উত্তর হলো লর্ড ডালহৌসি। লর্ড ডালহৌসি সত্যবিলোপ নীতি বা বাজেয়াপ্ত নীতি বা ডক্টরিন অফ ল্যাপস, এটার কী করেন? প্রয়োগ করেন। তো এবং সেখানে কি বলা হয়েছে, কতগুলো, এখানে যেটা জিজ্ঞেস করা হয় যে কোন রাজ্যে বা কোন প্রদেশে প্রথম এটা লাগু হয়েছিল। দেখো, এখানে সাতারা 1848, সম্বলপুর 1849, ঝাঁসি 1853 এবং নাগপুর 1854 ও কুশাসনের অজুহাতে অযোধ্যা 1856। জিজ্ঞেস করা হয় যে কোন দেশীয় রাজ্য প্রথম সত্যবিলোপ নীতি তে হচ্ছে প্রবর্তন করা হয়েছিল, কোথায়? তো যেগুলো দখল করার মধ্যে প্রথম হচ্ছে সাতারা, 1848। উত্তরাংশের একমাত্র রাজ্য যা আকবর জয় করতে পারেননি তা হলো কি? তা হলো কামরূপ বা আসাম। কামরূপ হচ্ছে আসামের প্রাচীন নাম। এখনো তোমরা সকলেই জানো যে সেখানে যে মন্দিরটি রয়েছে, বিখ্যাত মন্দিরটি কামরূপ কামাখ্যা মন্দির। তো আসামের প্রাচীন নাম হচ্ছে কামরূপ, এবং উত্তরাংশের একমাত্র রাজ্য কামরূপ যা আকবর জয় করতে পারেননি। নেক্সট 3 নম্বর কোশ্চেনটা দেখো, যে গোপাল কোন বংশের প্রতিষ্ঠাতা ছিলেন? গোপাল কোন বংশের প্রতিষ্ঠাতা ছিলেন? তো এটা সঠিক উত্তর পাল বংশের। এটা নিশ্চয়ই কোনো রকম কারোর সন্দেহ নেই। মুসলিম লীগের প্রতিষ্ঠা কোথায় হয়েছিল? ঢাকাতে মুসলিম লীগের প্রতিষ্ঠা হয়েছিল 1906 সালের 30শে ডিসেম্বর। 1906 সালের সালটা জিজ্ঞেস করা হয় যে কত সালে মুসলিম লীগের প্রতিষ্ঠা হয়েছিল এবং প্রতিষ্ঠাতা কে? তাহলে প্রতিষ্ঠাতা ছিলেন নবাব সালিমুল্লাহ খান ও আগা খান। নবাব সালিমুল্লাহ ও আগা খান, এবং সালটা 1906 সাল 30শে ডিসেম্বর, ঢাকাতে, বর্তমান ঢাকাতে। মেঘদূতের রচয়িতা কে? তো সঠিক উত্তর হলো অপশন ডি, কালিদাস। কালিদাসের অন্যান্য রচনাগুলোর নামও মনে রাখতে হবে, অভিজ্ঞানম শাকুন্তলম, মেঘদূতম ইত্যাদি হচ্ছে কালিদাসের রচনা। নেক্সট কোশ্চেন দেখো, কামরূপ রাজ্যে, দেখো একটু আগে কোশ্চেনটা এখানে ছিল, এই কোশ্চেনটাই আবার ঘুরিয়ে দেওয়া হয়েছে। এখানে যে হিস্ট্রি 2 নম্বর কোশ্চেনটা ছিল, সেটাকে আবার জিওগ্রাফিতে এখানে ঘুরিয়ে দেওয়া হয়েছে। কামরূপের প্রাচীন নাম কি ছিল? তো আসাম। উৎকল ছিল উড়িষ্যার প্রাচীন নাম। উৎকল ছিল উড়িষ্যার প্রাচীন নাম। যাই হোক, এটা অপশনটা উত্তরটা ভুল করে দেওয়া রয়েছে, কিন্তু কামরূপ প্রাচীন নাম ছিল কার? আসামের, আর উৎকল উড়িষ্যার। তো এটা একটা আলাদা উত্তর হয়ে গেল। দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী কোনটি? তো দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী হলো গোদাবরী, যাকে ভারতের গঙ্গাও বলা হয়, দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়। দক্ষিণ ভারতের গঙ্গা হলো গোদাবরী, যা হলো দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী। রবি ফসল যেটা উইন্টার ক্রপ, যেটা তো কখন কাটা হয়? তো শীতকালে হয়। রবি ফসল হয় অক্টোবর থেকে ডিসেম্বর মাসে, এই সময়টা অক্টোবর থেকে ডিসেম্বর মাস, এই সময়টা রবি শস্য চাষ করা হয়। মাইথন বাঁধ কোন নদীর উপর অবস্থিত? তো সঠিক উত্তর হলো অপশন বি,
বরাকর, মাইথনবাদ বরাকর নদীর উপর অবস্থিত, যেটা হলো ঝাড়খণ্ড রাজ্যে রয়েছে। ভিলাই কয়লা কোথা থেকে পায়? ভিলাই কোথা থেকে কয়লা পায়? দেখো এখানে সঠিক উত্তর হলো কোরবা। কোরবা থেকে, কোরবা কয়লা খনি ছত্তিশগড় রাজ্যে মহানদীর শাখা নদী হাসদেওয়ের উপত্যকা অবস্থিত। ভিলাই স্থাপিত হয় 1959 সালে, এবং ভিলাই যখন এই যে লৌহ ইস্পাত কেন্দ্র এটা যে তৈরি হয়েছিল, প্রতিষ্ঠিত হয়েছিল যখন সোভিয়েত রাশিয়া তাদের সহযোগিতায়, যেটা ইউএসএসআর যেটা, এবং দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়ে। সোনা পাওয়া যায় কোথাতে? তো 4টা অপশন রয়েছে, তো এর মধ্যে সঠিক উত্তর হলো সুলাইপাত। সুলাইপাতে সোনা পাওয়া যায়। নেক্সট হচ্ছে কোশ্চেন আমরা এখানে দেখব 12 নম্বর কোশ্চেনটা। দেখো এবং কোলার, সরি এখানে সুলাইপাত বললাম আমি, এটা যদি খুব একটা ভুল না হয়, কোলার হবে উত্তর। এবং কোলার কোথায় অবস্থিত? কোলার হচ্ছে অবস্থিত কর্ণাটকে। কোলার হচ্ছে কর্ণাটকে অবস্থিত। নেক্সট দেখো কন্যাকুমারী অবস্থিত কোথায়? তো এটা নিশ্চয়ই কাউকেই জিজ্ঞেস করতে হবে না। কন্যাকুমারী হলো আমাদের দেশের দক্ষিণতম একটা স্থানের মধ্যে একটি। রণথম্ভ সংরক্ষিত অরণ্য কোথায় অবস্থিত? তো সঠিক উত্তর হলো রাজস্থান। রণথম্ভ রাজস্থান। পেট্রোলিয়াম শিল্পের ভয়াবহতম অগ্নিকাণ্ডের ফলে বোম্বে হাই অঞ্চলে কোন পেট্রোলিয়াম কোম্পানির পুরো এলাকাটি ক্ষতিগ্রস্ত হয়? তো অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন, ওএনজিসি। সঠিক উত্তর অপশন ডি, ওএনজিসি। পেট্রোলিয়াম শিল্পের ভয়াবহতম অগ্নিকাণ্ডের ফলে বোম্বে হাই অঞ্চলে কোন পেট্রোলিয়াম কোম্পানির পুরো এলাকাটি ক্ষতিগ্রস্ত হয়? সেটা হলো ওএনজিসি, অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন। 15 নম্বর কোশ্চেন দেখো, ভারতের সংবিধান থেকে কোশ্চেন করা হয়েছে। ভারতের সুপ্রিম কোর্ট বিচারীয় পুনর্বিবেচনার ক্ষমতা লাভ করেছে কোন দেশের সংবিধান থেকে? এই বৈশিষ্ট্য ধার করা হয়েছে। তো সুপ্রিম কোর্ট তার যে বিচার্য বিষয় তা পুনর্বিবেচনার জন্য যে ক্ষমতা, সেটা কোথা থেকে নেওয়া হয়েছে? সেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। বিচার ব্যবস্থা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে নেওয়া হয়েছে। পুরো মেয়াদ শেষ হওয়ার আগে রাষ্ট্রপতিকে কার দ্বারা বা কেমনভাবে পদচ্যুত করা যায়? তো সঠিক উত্তর হলো অপশন ডি, পার্লামেন্ট বা সংসদ দ্বারা করা যেতে পারে। ইমপিচমেন্ট এটাকে বলা হয়, ইমপিচমেন্ট। পুরো মেয়াদ শেষ হওয়ার আগে রাষ্ট্রপতিকে পদচ্যুত করা যায় ইমপিচমেন্টের মাধ্যমে, পার্লামেন্ট বা সংসদে। নেক্সট এটা, এবং দেখো এখানে উত্তর দেওয়া রয়েছে সংবিধানের 61 নম্বর ধারায় রাষ্ট্রপতি অবসরণের পদ্ধতি উল্লেখ রয়েছে। পার্লামেন্টের যে কোনো কক্ষে এটি উপস্থাপন করা যায়। 17 নম্বর কোশ্চেন, ভারতের রাষ্ট্রপতি ঘোষণা করতে পারেন, কি ঘোষণা করতে পারেন? জাতীয় জরুরি অবস্থা, শাসনতান্ত্রিক জরুরি অবস্থা ও আর্থিক জরুরি অবস্থা। 3 ধরনের জরুরি অবস্থা রয়েছে, এবং এই 3টেই হচ্ছে রাষ্ট্রপতি ঘোষণা করতে পারেন। এবং দেখো বলা হয়েছে যে ভারতের রাষ্ট্রপতি সংবিধানের 352 নম্বর ধারা অনুযায়ী জাতীয় জরুরি অবস্থা, 356 নম্বর ধারা অনুযায়ী শাসনতান্ত্রিক জরুরি অবস্থা এবং 360 নম্বর ধারা অনুযায়ী আর্থিক জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন। কোনো বিল অর্থ বিল কিনা তা কে ঠিক করেন? তো সঠিক উত্তর হলো অপশন বি, লোকসভার অধ্যক্ষ। কোনো বিল অর্থ বিল কিনা তা ঠিক করেন লোকসভার অধ্যক্ষ, এবং এটা সংবিধানের 110 নম্বর ধারায় দেওয়া রয়েছে। 19 নম্বর কোশ্চেন দেখো, তরল হাইড্রোজেনের স্ফুটনাঙ্ক কত? তরল হাইড্রোজেনের স্ফুটনাঙ্ক হলো -253 ডিগ্রি সেন্টিগ্রেড, -253 ডিগ্রি সেন্টিগ্রেড। নেক্সট কোশ্চেনে দেখো এখানে একটা জলের আণবিক ওজন বলা হয়েছে, এবং সঠিক উত্তরটা হলো 24। হ্যাঁ, জলের এখানে সমন্বয়ে গঠিত হাইড্রোজেন এবং যেটা অক্সিজেনের যে অণুগুলো দেওয়া রয়েছে, তো এটা সঠিক উত্তর হলো 24। একটি বস্তুর ওজন সবচেয়ে বেশি কোথায় হয়? অপশন বি হলো সঠিক উত্তর, মেরুতে। উত্তর বা দক্ষিণ মেরুতে, অর্থাৎ মেরু অঞ্চলদ্বয় নিরক্ষীয় অঞ্চলের তুলনায় চাপা, তাই মেরু অঞ্চলে কোনো বস্তুর ওজন বেশি হয়। আচ্ছা, 21 নম্বর কোশ্চেন হলো আমরা 22 নম্বর কোশ্চেন দেখবো। দেখো 22 নম্বর কোশ্চেনে একটা ম্যাথ দেওয়া রয়েছে ফিজিক্যাল সায়েন্সের, যেটা আলোর চ্যাপ্টার থেকে নেওয়া। তো এটা এখানে সলভ করে দেওয়া রয়েছে, যেটা তোমরা দেখে নেবে। নেক্সট হচ্ছে তড়িৎ শক্তি সমান সমান কি? তড়িৎ শক্তি সমান সমান তড়িৎ পরিমাণ ইন্টু বিভব পার্থক্য, অর্থাৎ কুলম্ব ইন্টু ভোল্ট। অপশনে সঠিক উত্তর। তারপরে এখানে 24 নম্বর কোশ্চেন দেওয়া রয়েছে রসায়ন থেকে, যে কাজের জন্য 1954 সালে লাইনাস পাউলিং নোবেল পুরস্কার পেয়েছিলেন। দেখো 1954 সালের নোবেল পুরস্কার সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছে, তার সঠিক উত্তর হলো রাসায়নিক বন্ধনের প্রকৃতি।
সেজন্য লাইনাস পাউলিং 1954 সালে নোবেল পুরস্কার পেয়েছেন। এবং তোমরা জানো যে নোবেল পুরস্কার দেওয়া হয় সুইডেন থেকে দেওয়া হয় নোবেল পুরস্কার। নেক্সট কোশ্চেন দেখো, নিচের কোনটি উদ্গ্রাহী পদার্থ? তো সঠিক উত্তর হলো CaCl2 হলো এটা উদ্গ্রাহী পদার্থ। নেক্সট হচ্ছে, যার উপরে ক্লোরিন চালনা করলে ব্লিচিং পাউডার তৈরি হয়, তৈরি হয় তা হলো অপশন সি, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, CaOH2, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। 27 নম্বর কোশ্চেন দেখো, ব্যাকটেরিয়া দ্বারা নাইট্রোজেন আবদ্ধকরণে এনজাইম ব্যবহৃত হয়। ব্যাকটেরিয়া দ্বারা নাইট্রোজেন আবদ্ধকরণে যে এনজাইমটি ব্যবহৃত হয় তার নাম হলো নাইট্রোজিনেজ। নেক্সট দেখো, মানুষের স্পাইনাল কর্ডের নার্ভের সংখ্যা কত জোড়া? তো সঠিক উত্তর হলো অপশন ডি 31, 31 জোড়া। 8 জোড়া হচ্ছে সার্ভিক্যাল, 12 জোড়া থোরাসিক এবং 5 জোড়া লাম্বার, 5 জোড়া স্যাক্রাল ও 1 জোড়া কক্সিজিয়াল স্পাইনাল নার্ভ বা সুষুম্না স্নায়ু। মানুষের মোট 31 জোড়া থাকে। ডায়াবেটিস মেলিটাসে আক্রান্ত ব্যক্তি যথেষ্ট পরিমাণে ক্ষরণ করতে পারে না কি? তো দেখো, এটা 29 নম্বর কোশ্চেনের উত্তরটা আমাদের এইদিকে দেখতে হবে। ইনসুলিন রক্তে গ্লুকোজের মাত্রা স্বাভাবিক রাখতে সাহায্য করে, এর কম ক্ষরণে ডায়াবেটিস রোগ হয়। তো যাদের ডায়াবেটিস রোগ হয় তাদের হচ্ছে কি ইনসুলিন কম ক্ষরণ হয়, এই জন্য তাদের ইনসুলিনের ইঞ্জেকশন নিতে হয়। নেক্সট হচ্ছে কি, নিম্নলিখিত কোনটি স্বভোজী নয়? স্বভোজী অর্থাৎ কি, যে নিজেকে খায়। তো কোনটি স্বভোজী নয়? উত্তর হলো মাশরুম, মস, ঘাস ও ফার্নের দেহে ক্লোরোফিল উপস্থিত থাকায় তারা নিজেরাই নিজেদের খাদ্য তৈরি করতে পারে। তাই তারা স্বভোজী অর্থাৎ নিজেরাই নিজেদের খাদ্য তৈরি করতে পারছে। আর মাশরুম হচ্ছে ক্লোরোফিল থাকে না, ক্লোরোফিল না থাকার কারণে তারা হচ্ছে পরভোজী ও খাদ্যের বিষয়ে অন্যের উপর নির্ভর করে। এবং এই ক্লোরোফিলের জন্যই হচ্ছে মস, ঘাস, ফার্ন ইত্যাদি সবুজ বর্ণের হয়। পলিপেপটাইড শৃঙ্খল হলো, দেখো পলিপেপটাইড শৃঙ্খল অপশন সঠিক উত্তর কি অ্যামাইনো অ্যাসিড। এটা কিন্তু কোশ্চেন তোমরা নিশ্চয়ই পেয়েছো রিসেন্টলি কোনো পরীক্ষায়। অ্যামাইনো অ্যাসিড গ্রুপের শৃঙ্খল, পলিপেপটাইড শৃঙ্খল হলো অ্যামাইনো অ্যাসিড গ্রুপের শৃঙ্খল। নেক্সট কোশ্চেন দেখো পিএসসি ক্লার্কশিপের, জলের টানের জন্য যে হরমোন উদ্ভিদের স্টোমাটার বন্ধনের জন্য দায়ী তা হলো অ্যাবসেসিক অ্যাসিড। জলের টানের জন্য যে হরমোন উদ্ভিদের স্টোমাটার বন্ধনের জন্য দায়ী তা হলো অ্যাবসেসিক অ্যাসিড। নেক্সট কোশ্চেন দেখো সাধারণ জ্ঞান জেনারেল নলেজ থেকে, এশিয়া আফ্রিকার বান্দুং সম্মেলনের সুবর্ণ জয়ন্তী পালন হয় ইন্দোনেশিয়ায়। তো দেখো কিছু বিষয় রয়েছে না যেগুলো সেই সময়ে কারেন্ট অ্যাফেয়ার্স ছিল 2005 সালে। তো হতে পারে যে এটা সেই সময়ের কারেন্ট অ্যাফেয়ার্স, এটা আর এখন এভাবে গুরুত্বপূর্ণ নয়। নেক্সট যে কোশ্চেনটা, সারদা কৃষ্ণমূর্তির নেপথ্যে গায়িকা হিসেবে কবিতা কৃষ্ণমূর্তির নাম কে দিয়েছিলেন? সারদা কৃষ্ণমূর্তিকে কবিতা কৃষ্ণমূর্তির নাম দিয়েছেন অপশন এ হেমন্ত মুখার্জি। ভারতবর্ষের কোন নগরে এই শতকে প্রচণ্ডতম বৃষ্টিপাতের ফলে জনজীবন বিধ্বস্ত হয়ে যায়? অপশন ডি হলো মুম্বাই। ভারতবর্ষের কোন নগরে এই শতকের প্রচণ্ডতম বৃষ্টিপাতের ফলে জনজীবন স্তব্ধ হয়ে যায়? মুম্বাই। তো এটা সেই সময় জেনারেল নলেজ, ঠিক আছে, পরবর্তীতে কিন্তু এটা চেঞ্জ হতে পারে। 36 নম্বর কোশ্চেন, জীবনানন্দের যে বনলতা সেনের কবিতার নিম্নের পংক্তির শূন্যস্থান পূরণ করো। চুল তার কবেকার অন্ধকার, অন্ধকার কি? অপশন হলো বিদিশার নিশা। দেখো ভীষণ ইম্পর্টেন্ট, জীবনানন্দের যেটা কবিতা রয়েছে বনলতা সেন, সেই কবিতার পংক্তি শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা। সঠিক উত্তর হলো অপশন বি। নেক্সট কোশ্চেন ছিল, ভারতীয় বিমান বাহিনীর প্রথম এয়ার মার্শাল কে ছিলেন? পদ্মাবতী বন্দ্যোপাধ্যায়। 38 নম্বর কোশ্চেন, প্রাণের রহস্য সন্ধানে বিজ্ঞান রচনাটি রবীন্দ্র পুরস্কার পেয়েছে, রচনাকার কে? তো সঠিক উত্তর হলো অপশন এ অপরাজিত বসু। নেক্সট কোশ্চেন 39 নম্বর কোশ্চেন দেখো, ভারত পাকিস্তানের মধ্যে বাস যাত্রা শুরু হয় শ্রীনগর থেকে কোন শহরে? অপশন বি হলো মুজাফফরপুর। এবার 40 নম্বর কোশ্চেনটা আমরা দেখব, ফুটবল খেলায় কাকে ব্ল্যাক ডায়মন্ড বলা হয়? তো সঠিক উত্তর হলো অপশন বি পেলেকে বলা হয় ব্ল্যাক ডায়মন্ড। তিনি একটু ওই
কালো কালো মতো তাই কৃষ্ণবর্ণ। তিনি ব্রাজিল জাতীয় দলের খেলোয়াড় ছিলেন। 2004 সালের এথেন্স অলিম্পিকে কোন ভারতীয়, এটা আর এখন দরকার নেই। নেক্সট হচ্ছে হকির জাদুকর কাকে বলা হয়? হকির জাদুকর বলা হয় ধ্যানচাঁদকে। ধ্যানচাঁদকে বলা হয় হকির জাদুকর, এটা আমরা সকলেই জানি এবং একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। 43 নম্বর কোশ্চেন দেখো, কোন খেলার জন্য উবের কাপ দেওয়া হয়? তো এই কোশ্চেনটা এখন যেটা করা হয় যে উবের কাপ কোন খেলার সঙ্গে যুক্ত, তো দেখো এটা ব্যাডমিন্টনের সঙ্গে যুক্ত। উবের কাপ চালু হয় 1956 সালে এবং মহিলা ব্যাডমিন্টনের সাথে যুক্ত। নেক্সট কোশ্চেন হলো, জনপ্রিয় গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায় দুর্ভাগ্যবশত মারা গিয়েছেন, তার মৃত্যুর কারণ হলো আত্মহত্যা। তো পুলক বন্দ্যোপাধ্যায় তিনি সুইসাইড করেছিলেন। আগা খান কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? হকি। আজলান শাহ কাপ, ব্যাটন কাপ ইত্যাদিও হকির সঙ্গে যুক্ত। আগা খান কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? সঠিক উত্তর হলো অপশন সি, হকি। এবং আজলান শাহ কাপ, বেটন কাপ ইত্যাদি হকির সঙ্গে যুক্ত। নেক্সট কোশ্চেন, চিরস্মরণীয় ছবি ইয়েস্টারডে, টুডে অ্যান্ড টুমরো কে পরিচালনা করেছেন? তো অপশন ডি হলো সঠিক উত্তর, ভিক্টোরিও ডি সিকা। নেক্সট কোশ্চেন, বাংলা সাহিত্যে কালকুর কাকে বলা হয়? অপশন ডি হলো সঠিক উত্তর, সমরেশ বসু। বাংলা সাহিত্যে কালকুর কাকে বলা হয়? অপশন ডি হলো সমরেশ বসু, সঠিক উত্তর। কয়েক মাস আগে লন্ডনে, এটা এখন আর দরকার নেই, এটা পুরনো জিকে, পিতা তিমি বরণের মতো ইন্দ্রনীল ভট্টাচার্য কোন ধরনের বাদ্যযন্ত্র বাজাতেন? সেটা হলো শরৎ। পিতা তিমি বরণের মতো ইন্দ্রনীল ভট্টাচার্য কোন ধরনের যন্ত্র বাজাতেন? তো সঠিক উত্তর হলো অপশন ডি, শরৎ। নেক্সট হচ্ছে আর কয়েকটি কোশ্চেন রয়েছে, মোস্ট প্রবলি এখন জিকে ম্যাথ শুরু হয়ে গিয়েছে। আগের প্রথমের দিকে যখন ক্লার্কশিপ পরীক্ষা হতো তখন দেখতে পেয়েছি আমি এই প্রশ্নটা দেখতে গিয়ে, তখন কিন্তু কি হতো না, তখন যে ইংরেজি থাকতো না, তখন ম্যাথ থাকতো, 50খানা ম্যাথ থাকতো, ঠিক আছে, এবং ম্যাথগুলো এখানে সলভ করে দেওয়া রয়েছে প্রত্যেকটা ম্যাথ। এই ম্যাথগুলো থেকেও কিন্তু একটা ভালো ধারণা তৈরি করতে পারবে। যদি পিডিএফটা দরকার হয় আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপ করবে। তো এটা 2005 সালের কোশ্চেন। এবার দেখো আমরা চলে আসি আরেকটা কোশ্চেনে। 2005 সালটা দেখলাম আমরা। নেক্সট কোশ্চেন, 2006-এর যেটা পিএসসি ক্লার্কশিপ হয়েছিল, পিএসসি ক্লার্কশিপ প্রিলিমস, সীমান্ত গান্ধী কাকে বলা হয়? এই প্রশ্নের উত্তর নিশ্চয়ই বলে দেওয়া দরকার নেই, খান আব্দুল গফর খানকে সীমান্ত গান্ধী বলা হয়। এবং এখানে কিছু ইনফরমেশন দেওয়া রয়েছে যেটা ইম্পর্টেন্ট। উত্তর পশ্চিম প্রদেশের সীমান্ত প্রদেশ, ঠিক আছে, খান আব্দুল গফর খান খুদা ই খিদমতগার সংগঠন প্রতিষ্ঠা করেন। তো খুদা ই খিদমতগারের সংগঠনের প্রতিষ্ঠাতাকে, সেটা উত্তর হলো খান আব্দুল গফর খান। 1929 খ্রিস্টাব্দে এবং তার আন্দোলন লাল কুর্তা বাহিনী তো প্রতিষ্ঠা করেছিলেন হচ্ছে কি খুদা ই খিদমতগার কত সালে? 1929 সালে। এবং তার যে আন্দোলন সেটা লাল কুর্তা আন্দোলন, বা তার বাহিনীটাকে লাল কুর্তা বাহিনী বলা হতো কারণ তারা লাল রঙের ড্রেস পরতো। তিনি গান্ধীজির সত্যাগ্রহের আদর্শে বিশ্বাসী ছিলেন এবং সেই মতো কাজ করতেন। তো এখানে কিন্তু 4টা কোশ্চেন আমরা পেলাম। সীমান্ত গান্ধী নামে পরিচিত খান আব্দুল গফর খান, এবং তিনি খুদাই খিদমতগারের তিনি প্রতিষ্ঠাতা, এবং সেটা 1929 সালে, এবং তার বাহিনী সেটা হচ্ছে লাল কুর্তা বাহিনী, এবং তার আন্দোলন লাল কুর্তা আন্দোলন, এবং তিনি গান্ধীজির আদর্শে বিশ্বাসী ছিলেন। নেক্সট কোশ্চেন কি, নিচের কোন ক্ষেত্রটিতে কুমার গান্ধার্ব খ্যাতি অর্জন করেন? তো সঠিক উত্তর হলো অপশন এ, নৃত্য। কুমার গান্ধার্ব হচ্ছে খ্যাতি অর্জন করেন নৃত্যে। শকাব্দ গণনা কোন বছর শুরু হয়? 78 খ্রিস্টাব্দে শকাব্দ গণনা শুরু হয়। আত্মীয় সভা, এবং সেটাকে কনিষ্ক শুরু করেন। কুষাণ বংশের শ্রেষ্ঠ সম্রাট। আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করেছেন? রাজা রামমোহন রায় 1815 সালে আত্মীয় সভা প্রতিষ্ঠা করেছেন। নেক্সট কোশ্চেন, আজাদ হিন্দ ফৌজ কে প্রতিষ্ঠা করেন? অপশন বি, রাসবিহারী বোস। 1942 সালের 1 সেপ্টেম্বর ব্যাংককে রাসবিহারী বসু আজাদ হিন্দ বাহিনী প্রতিষ্ঠা করেন। ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি বা আইএনএ তৈরির ধারণা দেন ক্যাপ্টেন মোহন সিং। তো আইএনএ সম্পর্কে জিজ্ঞেস করা হয়, আইএনএ সম্পর্কে প্রশ্ন জিজ্ঞেস করা হয়। তো এই উত্তরটা আমরা এখান থেকে পেয়ে গেলাম। দেখো কোশ্চেনটা আরও একবার দেখে নাও। আজাদ হিন্দ ফৌজ কে গঠন করেন? তো এর যে সঠিক উত্তর সেটা হলো কি, আজাদ হিন্দ ফৌজ গঠন করেন রাসবিহারী বসু। এবং সেটা কোথায়? রাসবিহারী বসু কোথায় আজাদ হিন্দ ফৌজ তৈরি করেন? সেটা হচ্ছে ব্যাংককে। রাসবিহারী বসু ব্যাংককে আজাদ হিন্দ বাহিনী তিনি এটা প্রতিষ্ঠা করেন। এবং বলা হয় যে কি আইএনএ, যেটা ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি আইএনএ, সেই আইএনএর ক্ষেত্রে
আইএনের যে ব্যাপারটা রয়েছে সেই আইএনের ধারণা দেন ক্যাপ্টেন মোহন সিং। এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা বিষয়। এলাহাবাদ প্রশস্তিতে কোন সম্রাটের কীর্তি বর্ণনা রয়েছে? এলাহাবাদ প্রশস্তিতে এটা আমরা সকলেই জানি যে গুপ্ত যুগের শ্রেষ্ঠ সম্রাট সমুদ্রগুপ্তের কীর্তি তার সভাকবি হরিসেন রচিত এলাহাবাদ প্রশস্তিতে বর্ণনা রয়েছে। বন্দে মাতরম কে রচনা করেন? বঙ্কিমচন্দ্র। বঙ্কিমচন্দ্র বন্দে মাতরম রচনা করেন। তার রচিত আনন্দমঠ গ্রন্থে প্রথম বন্দে মাতরম কথার উল্লেখ রয়েছে 1896 সালে কংগ্রেসের জাতীয় অধিবেশনে কলকাতায়। হ্যাঁ, যখন দ্বিতীয় অধিবেশন হয়েছিল কলকাতায়, একটা অধিবেশনে, তখন হচ্ছে এটা গাওয়া হয়েছিল। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের নেতা কি ছিলেন? প্রধান নেতা তো মাস্টারদা সূর্য সেন, তিনি চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের নেতা ছিলেন। তিনি এটাকে নেতৃত্ব দিয়েছিলেন এবং সেটা হয়েছিল 1930 সালের 18 এপ্রিল। তিনি ইন্ডিয়ান রিপাবলিক আর্মির প্রতিষ্ঠাতা। পোর্ট্রেট চিত্রকলায় তাৎপর্যপূর্ণ অবদান কার রয়েছে? তো পোর্ট্রেট চিত্রকলায় তাৎপর্যপূর্ণ অবদান হলো অজন্তা চিত্রকলার, যেখানে মানুষ বা তার সম্বন্ধীয় চিত্র অঙ্কন করা হয়। মানুষ বা তার সম্বন্ধীয় চিত্র অঙ্কন করা হয়। নেক্সট দেখো, শের শাহের সেনাপতি কে ছিলেন? শের শাহের সেনাপতি কে ছিলেন? 10 নম্বর কোশ্চেন। তো শের শাহের সেনাপতি ছিলেন ব্রহ্মজিৎ গৌড়। মোস্ট প্রবলি আমি দেখে নিচ্ছি। হ্যাঁ, শের শাহের হিন্দু সেনাপতি ছিলেন ব্রহ্মজিৎ গৌড়। শের শাহের হিন্দু সেনাপতি ছিলেন কে? ব্রহ্মজিৎ গৌড়। শের শাহের হিন্দু সেনাপতি ছিলেন ব্রহ্মজিৎ গৌড়, বা সেনাপতি যদি জিজ্ঞেস করা হয় ব্রহ্মজিৎ গৌড়। আচ্ছা, নেক্সট হচ্ছে পানিপথের তৃতীয় যুদ্ধ কত সালে হয়েছিল? ভীষণ ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসার মতো কোশ্চেন। 1761 সালে। দেখো এখানে 3টে যুদ্ধ সম্পর্কে বলা রয়েছে, খুব ভালো করে এটা দেখে নাও। পানিপথের তৃতীয় যুদ্ধ 1761 সালের 14 জানুয়ারি মারাঠা এবং আফগান আহমদ শাহ আবদালির মধ্যে হয়েছে। রহিলা সর্দার, নজির খাঁ ও সুজাউদ্দৌলার মধ্যে হয়েছিল। প্রথম পানিপথের যুদ্ধ 1526 সালে বাবর ও ইব্রাহিম লোদির মধ্যে, এবং দ্বিতীয় পানিপথের যুদ্ধ 1556 সালে আকবর ও হিমুর মধ্যে হয়েছিল। আকবরের অভিভাবক কে ছিল? বৈরাম খাঁ। এখানে দেখো আরেকটু এটা দেখে নাও, পানিপথের তৃতীয় যুদ্ধ 1761 সালে 14 জানুয়ারি মারাঠা এবং আহমদ শাহ আবদালি, রহিলা সর্দার নজির খাঁ ও সুজাউদ্দৌলার মধ্যে হয়েছিল। আহমদ শাহ আবদালি, রহিলা সর্দার নজির খাঁ ও সুজাউদ্দৌলার মধ্যে হয়েছিল। অ্যাকচুয়ালি হয়েছে কি, মারাঠাদের সঙ্গে হয়েছিল, ঠিক আছে। এবং মারাঠাদের দিকে তখন কে ছিলেন? সেনাপতি ছিলেন সদাশিব রাও ভাও, এবং তখন পেশোয়া ছিলেন বালাজি বাজিরাও। লুধিয়ানা কোন শিল্পের সঙ্গে যুক্ত? তো লুধিয়ানা হচ্ছে পশম শিল্পের সঙ্গে যুক্ত। লুধিয়ানা পশম শিল্পের সঙ্গে যুক্ত। লুধিয়ানা পাঞ্জাবে অবস্থিত, এটা আমরা সকলেই জানি লুধিয়ানা। নেক্সট হচ্ছে ভারতে কোন শস্য সর্বাধিক পরিমাণ জমিতে চাষ করা হয়? তো সেটা সঠিক উত্তর হলো ধান। ভারতে ধান সর্বাধিক পরিমাণ জমিতে চাষ করা হয়। ভারতের প্রাচীনতম তৈল শোধনাগার কোথায় অবস্থিত? তো ভারতের প্রাচীনতম তৈল শোধনাগার অবস্থিত আসামের ডিগবয়ে অবস্থিত। নেক্সট, মরুদ্যান সৃষ্টির মূলে বায়ুর কোন ক্রিয়াটি দায়ী? মরুদ্যান সৃষ্টির মূলে বায়ুর কোন ক্রিয়াটি দায়ী? সঠিক উত্তর হলো অপশন বি, অবকর্ষ। প্রবল বায়ুপ্রবাহের সঙ্গে উড়ে আসা বালি আঘাতে শিলাপৃষ্ঠ যান্ত্রিকভাবে যখন ক্ষয়প্রাপ্ত হয় তখন তাকে অবকর্ষ বলা হয়। ঝুম বলতে কি বোঝানো হয়? আচ্ছা, ঝুম হচ্ছে একটা চাষ পদ্ধতি। পার্বত্য অঞ্চলে গাছপালা পুড়িয়ে যেখানে বীজ ছড়িয়ে ঝুম চাষ করা হয়, কে শিফটিং কাল্টিভেশন বলা হয়। ভারতের কোন রাজ্যের উপকূল রেখা দীর্ঘতম? ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন। ভারতের কোন রাজ্যের উপকূল রেখা দীর্ঘতম? তো ভারতে গুজরাট রাজ্যের উপকূল রেখা দীর্ঘতম, যার প্রায় 1600 কিলোমিটার, যার দৈর্ঘ্য 1600 কিলোমিটার হওয়া যায়। ভারতের মূল ভূখণ্ডের উপকূল রেখা 6100 কিলোমিটার। ভারতের মূল ভূখণ্ডের উপকূল রেখা 6100 কিলোমিটার এবং দ্বীপাঞ্চল সহ 7516 কিলোমিটার। কোন নদীর তীরে শ্রীনগর অবস্থিত? তো সঠিক উত্তর হলো অপশন ডি, ঝিলাম নদীর তীরে শ্রীনগর অবস্থিত। দেখো যেটা ছিল কোশ্চেন, যে কোন নদীর তীরে শ্রীনগর অবস্থিত, একটু বললাম যে ঝিলাম। এসিজেড অর্থ হচ্ছে সঠিক উত্তর অপশন এ, স্পেশাল ইকোনমিক জোন এসিজেড। এটা 2005 সালে এসিজেড অ্যাক্ট পাস হয় এবং যে রাজ্যে মাইথন বাঁধটি অবস্থিত সেটা হলো বরাকর নদের অবস্থিত ঝাড়খণ্ডে অবস্থিত।
তো এই কোশ্চেনটা কিন্তু রিপিট হয়েছে, তোমরা একটু আগে এটা দেখেছো। আরেকটি কোশ্চেন, আরেকটি প্রশ্ন যেটা জিজ্ঞেস করা হয়েছিল, বা দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী কি? তো গোদাবরী। তো গোদাবরী হলো দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী। গোদাবরীর দৈর্ঘ্য হচ্ছে, দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী হলো গোদাবরী, এবং দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় একে, গোদাবরীকে, এবং এর দৈর্ঘ্য হলো 1465 কিলোমিটার। তো এই কোশ্চেনটা কিন্তু 2005 সালে এসেছিল এবং 2006 সালে জিজ্ঞেস করা হয়েছে। নেক্সট কোশ্চেন হলো সিয়াচেন হিমবাহ কোন পর্বতমালায় অবস্থিত? সিয়াচেন হিমবাহের দৈর্ঘ্য হলো 76 কিলোমিটার, এবং সিয়াচেন হিমবাহ ভারতের দীর্ঘতম হিমবাহ, এবং এটি কারাকোনাম পর্বতমালায় অবস্থিত সিয়াচেন হিমবাহ। নেক্সট কোশ্চেন, ভারতের সংবিধান কার্যকরী কবে হয়? কার্যকরী দেখো, গৃহীত হয় এক ডেটে এবং কার্যকরী হয় আরেক ডেটে। গৃহীত হয় কবে? 1949 সালে 26শে নভেম্বর, এবং কার্যকরী হয় 1950 সালে 26শে জানুয়ারি, এবং সেই দিনটাকে আমরা রিপাবলিক ডে হিসেবে সেলিব্রেট করি প্রত্যেক বছর 26শে জানুয়ারি। নেক্সট কোশ্চেন হলো, দেখো এখানে পদার্থবিজ্ঞান থেকে, ফিজিক্স থেকে কোশ্চেন দেওয়া রয়েছে। 4 ওহম রোধ বিশিষ্ট তারের মধ্য দিয়ে 2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে, তারটির দু প্রান্তের বিভব প্রভেদ হলো। তো এখানে ফর্মুলা দেওয়া রয়েছে, সেই ফর্মুলা অনুযায়ী সেটা হলো সঠিক উত্তর অপশন এ সি, 8 ভোল্ট। 8V = I × R। তো সেটা হলো 8 ভোল্ট। বৈদ্যুতিক মেইন লাইনে ফিউজ তার ব্যবহার করা হয়। এই ফিউজ তার একটি সংকর ধাতু দ্বারা তৈরি। তো সেটা সঠিক উত্তর কি? সঠিক উত্তর হলো অপশন এ, টিন ও সীসার। দুর্ঘটনা কম করার জন্য টিন ও সীসার সংকর ধাতু দ্বারা ফিউজ তার ব্যবহৃত হয় তৈরি। ফিউজ তারের গলনাঙ্ক কি হয়? কম হয়। নেক্সট হচ্ছে 26 নম্বর কোশ্চেন, একটি বস্তুকণা আর ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তপথে আবর্তন করে পূর্ব অবস্থায় ফিরে আসলো, বস্তুটি সরণ কত হবে? তো যেহেতু যেখান থেকে বস্তুটি যেখান থেকে গিয়েছে সেখানেই ফিরে এসেছে, তাহলে আর কোনো সরণ হয়নি। তো অপশন সি হলো সঠিক উত্তর, 0। 27 নম্বর কোশ্চেন, একটি আলোকরশ্মি দুটি মাধ্যমের বিভেদ তলে ঘন মাধ্যমে সংকট কোণে আপতিত হয়, তাহলে প্রতিষ্ঠিত কোণের মান কত? অপশন সি, 90 ডিগ্রি হলো সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, কোনো একদিন বায়ুর উষ্ণতা ও চাপ বৃদ্ধি পায়, তাহলে বায়ুতে শব্দের বেগ কী হবে? বৃদ্ধি পাবে। বায়ুর উষ্ণতা বাড়লে শব্দের বেগ বৃদ্ধি পায়, বায়ুর চাপ বাড়লে শব্দের বেগের কোনো পরিবর্তন হয় না। এবার যেটা কেমিস্ট্রি থেকে রয়েছে, রসায়নবিদ্যা থেকে, ব্যাকেলাইট প্লাস্টিক তৈরি হয় ফর্মালডিহাইডের সাথে কার বিক্রিয়ায়? তো বেকেলাইট প্লাস্টিক তৈরি হয় ফেনলের সঙ্গে ফর্মালডিহাইডের বিক্রিয়ায়। নেক্সট হচ্ছে রেকটিফাইড স্পিরিট কি? রেকটিফাইড স্পিরিট হলো 95% ইথাইল অ্যালকোহল এবং 5% জলের মিশ্রণ, একে ইন্ডাস্ট্রিয়াল অ্যালকোহলও বলা হয়। রেকটিফাইড স্পিরিট হলো 95% ইথাইল অ্যালকোহল ও 5% জলের মিশ্রণ, একে ইন্ডাস্ট্রিয়াল অ্যালকোহলও বলা হয়। তো 30 নম্বরে পরে আমরা এবার 31 নম্বর কোশ্চেনটা দেখবো। এখানে রয়েছে, কোন খাদ্যের আবশ্যিক উপাদান নাইট্রোজেন? তো সঠিক উত্তর হলো অপশন এ, প্রোটিন জাতীয় খাদ্যের আবশ্যিক উপাদান হলো নাইট্রোজেন। প্রোটিন অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি, আর নাইট্রোজেন হলো অ্যামাইনো অ্যাসিডের প্রধান উপাদান। প্রোটিনে প্রায় 16% নাইট্রোজেন থাকে। মানুষের দেহে ভারসাম্য নিয়ন্ত্রণকারী অঙ্গের নাম কি? সঠিক উত্তর হলো অপশন ডি, মস্তিষ্ক। লৌহ মস্তিষ্কের সাহায্যে মানুষের দেহের ভারসাম্য রক্ষা হয়। নেক্সট কোশ্চেন, একটি পরজীবী উদ্ভিদের উদাহরণ। পরজীবী উদ্ভিদ স্বর্ণলতা, যে হচ্ছে কি, যার পাতা নেই, লতাই দেহ, কাণ্ডমূল অন্যান্য গাছের থেকে পুষ্টি শোষণ করে, তাকেই হচ্ছে পরজীবী বলা হয়। পরের উপর যার জীবন নির্ভর করে পরজীবী। সুনিতা উইলিয়ামসের ছবি তোমরা রিসেন্টলি দেখতেই পাবে, খুব ফেসবুকে এটা খুব এখন শেয়ার হচ্ছে। তো নাসা বিজ্ঞানী, অপশন ডি সঠিক উত্তর। তিনি মহিলা মহাকাশচারীদের মধ্যে সর্বাপেক্ষা 321 দিন মহাকাশে থাকার রেকর্ড অর্জন করেছেন। 35 নম্বর কোশ্চেন দেখো, নিম্নোক্ত কে তবলাবাদক নন? তো শিব কুমার শর্মা, অপশন সি হল সঠিক উত্তর। তিনি তবলাবাদক নন, তিনি হলেন সন্তুরবাদক। ফিরোজ শাহ কোটলা ময়দান কোথায় অবস্থিত? তো অপশন এ সঠিক উত্তর, দিল্লিতে। এছাড়া মুম্বাইতে ওয়াংখেড়ে স্টেডিয়াম অবস্থিত। ফিরোজ শাহ কোটলা দিল্লিতে অবস্থিত। নেক্সট কোশ্চেন দেখো, নিচের কোন সংস্থাটি ভারতের নৃত্য নাটক সঙ্গীত বিকাশের জন্য দায়িত্বপ্রাপ্ত? সঙ্গীত বিকাশের জন্য দায়িত্বপ্রাপ্ত? অপশন বি, ললিত কলা একাডেমি। প্রথম বাংলাদেশি নাগরিক যিনি 2006 সালে নোবেল পুরস্কার পান, তিনি হলেন মোহাম্মদ ইউনুস। এই মুহূর্তে মোহাম্মদ ইউনুস বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কি উপদেষ্টা। এবং বাংলাদেশে যে আন্দোলন হয়েছে সেটা হচ্ছে কোটা সংরক্ষণ আন্দোলন। আচ্ছা, কোটা আন্দোলন।
নিম্নলিখিত কোন কারণের জন্য মেধা পাটেকার বিখ্যাত? ভীষণ ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। অপশন ডি, নর্মদা বাঁচাও আন্দোলন। নর্মদা বাঁচাও আন্দোলনের জন্য মেধা পাটেকার বিখ্যাত। এছাড়া চিপকো আন্দোলনের নেতা হলেন সুন্দরলাল বহুগুণা। চিপকো আন্দোলন এটাও জিজ্ঞেস করা হয়। অলিম্পিক মোটো সাইটাস আল্টিয়াস ফর্টিয়াস শব্দ তিনটির অর্থ, এই কোশ্চেনটা রিপিট হয়েছে, পরবর্তীতে তোমরা আবার পাবে এটা। তো অলিম্পিকের মোটো সাইটাস আল্টিয়াস এবং ফর্টিয়াসের যে সঠিক অর্থ সেটা হলো দ্রুততর, উচ্চতর এবং দৃঢ়তর। দ্রুততর, উচ্চতর এবং দৃঢ়তর। দ্রুততর, উচ্চতর, দৃঢ়তর। দেখো এখানে কিন্তু সিকোয়েন্সগুলো আলাদা করে দেওয়া রয়েছে। চারটা অপশনে তিনটে শব্দই ব্যবহার করা হয়েছে, কিন্তু সঠিক সিকোয়েন্স মেনটেন করতে হবে। হ্যাঁ, কারণ এই শব্দগুলোর তো এগুলো অর্থ এগুলোই। সাইটাস হচ্ছে দ্রুততর, অল্টিয়াস হচ্ছে উচ্চতর এবং ফর্টিয়াস হচ্ছে দৃঢ়তর। তো এই সিকোয়েন্সেই বলতে হবে। নেক্সট হচ্ছে এদিকে ডান দিকের সঙ্গে বাদিক মেলান। তো বিশ্বনাথ আনন্দ, ইয়াসিন মার্চেন্ট, ক্রিকেট, টেনিস দেওয়া রয়েছে এবং এখানে দেওয়া রয়েছে সানিয়া মির্জা, স্নুকার, বিজয় মার্চেন্ট, দাবা। তো সঠিক উত্তর হলো অপশন বি, যেটা দেখো এখানে যদি তোমরা দেখো তাহলে সানিয়া মির্জা কিসের সঙ্গে যুক্ত? সানিয়া মির্জা হলো টেনিসের সঙ্গে যুক্ত। এভাবেই হচ্ছে এটা সঠিক উত্তর হলো অপশন বি, যেটা সেটা সঠিক উত্তর। দ্বিখণ্ডিত, তসলিমা নাসরিন, লজ্জা, আমার মেয়েবেলা, এগুলো তসলিমা নাসরিনের লেখা। কোনটি অস্কার বিজয়ী ছবির শিরোনামে রয়েছে? কোনটি অস্কার বিজয়ী? তো এখানে যে চারটার সিনেমার নাম রয়েছে, মুভির নাম, তার মধ্যে টাইটানিক। বিহু উৎসব হলো আসামের। বিহু উৎসব হলো আসামের জাতীয় উৎসব। ডাবল ফল্ট কোন খেলার সঙ্গে জড়িত? সঠিক উত্তর হলো অপশন এ, লন টেনিস। ডাবল ফল্ট লন টেনিসের সঙ্গে জড়িত। ডাবল ফল্ট কোন খেলার সঙ্গে কোন শব্দ জড়িত? এটা যেমন জিজ্ঞেস করা হয়, তেমনি কোন ব্যক্তিত্ব কোন খেলার সঙ্গে যুক্ত সেটাও জিজ্ঞেস করা হয়। তো বিশেষ করে যারা পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন খেলার জগৎ থেকে, তাদের কে কোন খেলার সঙ্গে যুক্ত এটা কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে। তো দেখো ডাবল ফল্ট হলো লন টেনিসের সঙ্গে যুক্ত, এবং এই প্রসঙ্গে ব্যাখ্যা দেওয়া হয়েছে একটা সুন্দর, যে ক্রিকেটের সঙ্গে সম্পর্কিত শব্দগুলো হলো ডাক, গুগলি, স্ট্যাম্প, বিমার। হকির সঙ্গে সম্পর্কিত শব্দগুলো হলো স্ন্যাপশট, বোর্ডিং, ফেস অফ। ফুটবলের সঙ্গে ব্যাকপাস, অফসাইড, ডামি রান। উত্তরপ্রদেশের রাজধানী কি? লখনৌ গোমতী নদীর তীরে অবস্থিত। নেতাজি দ্য ফরগটেন হিরো এর রচয়িতাকে? অপশন বি, স্যাম বেনেগাল। পথের দাবি কি লিখেছেন? অপশন বি, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। যে দিনটিতে সুনামি তামিলনাড়ু ও আন্দামান দ্বীপপুঞ্জে আছড়ে পড়েছিল? 26 ডিসেম্বর 2004। অপশন সি সঠিক উত্তর। লন টেনিস কোর্টের জন্য খ্যাত উইম্বলডন অবস্থিত কোথায়? লন টেনিস কোর্টের জন্য খ্যাত উইম্বলডন অবস্থিত কোথায়? সেটা হলো লন্ডনে অবস্থিত। টেনিসের প্রাচীনতম টুর্নামেন্ট 1877 সালে শুরু হয়। টেনিসের প্রাচীনতম টুর্নামেন্ট 1877 সালে শুরু হয়। এবং লন টেনিস কোর্টের জন্য খ্যাত উইম্বলডন কোথায় অবস্থিত? লন্ডনে অবস্থিত। নেক্সট হচ্ছে এখানে পাটিগণিত দেওয়া রয়েছে, তার আগে দেখি আরও কোনো জিকে কোশ্চেন ছাড়া বললো কিনা। তো এখানে তারপরে দেখো পাটিগণিত দেওয়া রয়েছে। এখানে পাটিগণিত কিন্তু 50টা কোশ্চেন, 50টা কোশ্চেন দেওয়া হয়েছে পাটিগণিত। 6 সালে এবং 7 সালে 50টা করে কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছিল পাটিগণিত। তখন ইংরেজি থেকে কোনো কোশ্চেন জিজ্ঞেস করা হতো না। তো এখানে পাটিগণিতে সবগুলো অঙ্ক করে দেওয়া রয়েছে। এবং দেখো তোমরা জানো যে এই ধরনের অঙ্কগুলো কিন্তু পরীক্ষাতে আসে, বিভিন্ন সময় বিভিন্ন পরীক্ষাতে আসে। নেক্সট হচ্ছে আমরা যাব এবার 7 সালে প্রিলিমস এবং সেকেন্ড হাফ। ফার্স্ট হাফটা শেয়ার করব। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি ছিলেন? অপশন এ, অ্যানি বেসান্ত। 1917 সালে কলকাতা অধিবেশনে প্রথম মহিলা বিদেশি সভাপতি হন। আর 1925 সালে কানপুর অধিবেশনে সরোজিনী নাইডু জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি নির্বাচিত হন। নেক্সট কোশ্চেন, অশোকের শিলালিপি পাঠোদ্ধার করেন কে? তো জেমস প্রিন্সেপ সঠিক উত্তর। অশোকের ব্রাহ্মী শিলালিপি পাঠোদ্ধার করেন। গৌতম বুদ্ধের পুত্রের নাম কি? রাহুল। গৌতম বুদ্ধের পুত্রের নাম রাহুল এবং স্ত্রীর নাম যশোধরা। রাহুলের জন্মের কিছুদিনের মধ্যেই গৌতম বুদ্ধ গৃহত্যাগ করেন। সমুদ্রগুপ্তের এলাহাবাদ প্রশস্তি আমরা একটু ওই কোশ্চেনে দেখেছি, 2005 সালে জিজ্ঞেস করা হয়েছিল। তো সমুদ্রগুপ্তের সহকর্মী হরিসেন এলাহাবাদ প্রশস্তি রচনা করেন। দিল্লির কোন সুলতান বাজার ও মূল্য নিয়ন্ত্রণের জন্য ব্যবস্থা গ্রহণ করেন? সঠিক উত্তর হলো অপশন সি, আলাউদ্দিন খলজি বাজার ও মূল্য নিয়ন্ত্রণের জন্য ব্যবস্থা গ্রহণ করেন। তিনি রাসায়নিক ব্যবস্থা চালু করেন। তিনি প্রথম দিল্লি সুলতান যিনি মালিক কাফুরের সহায়তায় দক্ষিণ ভারত আক্রমণ করেন। কাবুলিয়াত ও পাট্টা কে প্রচলন করেছেন? ভীষণ কমন কোশ্চেন। শের শাহ কাবুলিয়াত ও পাট্টা প্রথা প্রচলন করেন, যার মাধ্যমে সরকার ও চাষিদের মধ্যে দেনা পাওনার কথা লেখা থাকত।
বাংলার হোসেন শাহী বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? অপশন এ হোসেন শাহ। বাংলার হোসেন শাহী বংশের প্রতিষ্ঠাতা ছিলেন হোসেন শাহ 1493, যিনি আলাউদ্দিন হোসেন সানায় পরিচিত ছিলেন। আইনি আকবরী কার রচনা? অপশন বি আবুল ফজল। আইনি আকবরী আকবরনামা রচনা করেন। ভারতের বিপ্লববাদী জননী রূপে খ্যাত কে? ম্যাডাম কামা ফ্রি ইন্ডিয়া সোসাইটি গঠন করেন এবং 1907 সালে জার্মানির স্টুটগার্ট শহরে প্রথম ভারতীয় জাতীয় পতাকা উত্তোলন করেন। 1907 সালে, দেখো 1907 সালে জার্মানির স্টুটগার্ট শহরে প্রথম ভারতীয় জাতীয় পতাকা উত্তোলন করেন। নীল দর্পণ নাটকের রচয়িতা কে? তো নীল দর্পণ নাটকের রচয়িতা হচ্ছে দীনবন্ধু মিত্র, এবং নীল দর্পণ নাটক ইংরেজিতে অনুবাদ করেন কে? মাইকেল মধুসূদন দত্ত। নেক্সট হচ্ছে 11 নম্বর কোশ্চেনটা আমরা এদিক থেকে পেয়ে যাবো, দেখে নিই। ডেকান ট্রাপ কোন শিলায় গঠিত? তো ডেকান ট্রাপ হচ্ছে ব্যাসল্ট জাতীয় আগ্নেয় শিলায় গঠিত। অপশন এ হল সঠিক উত্তর, ডেকান ট্রাপ ব্যাসল্ট জাতীয় আগ্নেয় শিলায় গঠিত। নেক্সট হচ্ছে থর মরুভূমির চলনশীল বালিয়ালিগুলিকে বলা হয় কি? অপশন সি হলো সঠিক উত্তর, ধ্রিয়ান। থর মরুভূমির চলনশীল বালিয়ালিগুলিকে ধ্রিয়ান বলা হয় এবং স্থানীয় ভাষায় টিম্বা বলা হয়। তো যদি টিম্বা অপশন থাকে তো সেটাই সঠিক উত্তর হবে। ছোটনাগপুর একটি হচ্ছে কি ধরনের মালভূমি? ছোটনাগপুর হলো একটি ব্যবচ্ছিন্ন মালভূমি। ছোটনাগপুর ব্যবচ্ছিন্ন মালভূমি, কারণ এটি কতগুলি উচ্চভূমি দ্বারা গঠিত এবং বিভিন্ন নদী দ্বারা বিচ্ছিন্ন। নর্মদা যে নদী রয়েছে, নর্মদা নদী, সেটার উৎপত্তিস্থল কোথায়? নর্মদা নদী। তো নর্মদা নদী আমরা জানি যে এটা গুজরাটের মধ্যে রয়েছে, নর্মদা সাতপুরা সবরমতী দুটো নদী। তো নর্মদা নদী মহাকাল পর্বতের অমরকণ্টক শৃঙ্গ থেকে উৎপন্ন হয়েছে। বিন্ধ্য পর্বত ও সাতপুরা পর্বতের মধ্য দিয়ে গ্রস্থ উপত্যকা দিয়ে পশ্চিম বাহিনী হয়ে ভারুচের নিকট খাম্বাদ উপসাগরে পড়েছে। জব্বলপুরে এটি ধুয়াধর জলপ্রপাত সৃষ্টি করেছে। তো যদি জিজ্ঞেস করা হয় ধুয়াধর জলপ্রপাত কোন নদীর দ্বারা সৃষ্ট, সেটা হলো নর্মদা নদী। সহ্যাদ্রি পর্বতের একটি ফাঁক হলো কি? থলঘাট ও ভোরঘাট দিয়ে পশ্চিম বকুলের সাথে দাক্ষিণাত্য মালভূমির যোগাযোগ রক্ষিত হয়, যা নাসিকের নিকট সহ্যাদ্রি বা পশ্চিমঘাট পর্বতের গিরিপথ বা পার্বত্য ফাঁক। রেগুর মৃত্তিকা কিসে সমৃদ্ধ? অপশন সি সঠিক উত্তর, লৌহ। রেগুর মৃত্তিকা লৌহতে সমৃদ্ধ। এখানে দেখো ব্যাখ্যাটা খুব সুন্দর। মহারাষ্ট্র, গুজরাট প্রভৃতি রাজ্যের কালো মাটিকে রেগুর মৃত্তিকা বলা হয়। তো যদি জিজ্ঞেস করা হয় যে রেগুর মৃত্তিকা ভারতের কোন অঞ্চলে দেখা যায়? পশ্চিম ভারত, পূর্ব ভারত, উত্তর ভারত, দক্ষিণ ভারত? তো সঠিক উত্তর হলো পশ্চিম ভারত। এই মাটিতে লোহার পরিমাণ বেশি থাকে, টাইটানিয়াম অক্সাইড থাকে, তার জন্য এর রং কালো হয় এবং এই মাটিতে তুলার চাষ ভালো হয়। তো মহারাষ্ট্র, গুজরাটে তুলার চাষ ভালো হয়। নেক্সট, দক্ষিণ ভারতের বৃহত্তম কার্পাস বয়ন কেন্দ্র হলো, দেখো তুলার সঙ্গে কার্পাস একদম পাশাপাশি কোশ্চেন দেওয়া হয়েছে। তো দক্ষিণ ভারতের বৃহত্তম কার্পাস বয়ন কেন্দ্র হলো কি? কোয়েম্বাটুরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় এবং আহমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার বলা হয়। কোশ্চেনটা দেখো, আনসারটা, ব্যাখ্যাটা ভীষণ ইম্পর্টেন্ট। কোয়েম্বাটুরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয়, দক্ষিণ ভারতের ম্যানচেস্টার, এবং আহমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার বলা হয়। কৃত্রিম তন্তু ড্যাশ শিল্প উৎপাদিত দ্রব্য। কৃত্রিম তন্তু কিসের দ্বারা? কৃত্রিম তন্তু পেট্রোরাসায়নিক শিল্প উৎপাদিত দ্রব্য। কৃত্রিম তন্তু পেট্রোরাসায়নিক শিল্প থেকে তৈরি হয়। প্রাকৃতিক তন্তু রেশম বা মদ থেকে তৈরি হয়। সেমি সিনথেটিক ফাইবার সেলুলোজ থেকে তৈরি হয়। ভারতের শ্রেষ্ঠ অভ্রবলয় কোথায় অবস্থিত? সঠিক উত্তর হলো অপশন সি, ভারতের শ্রেষ্ঠ অভ্রবলয় কোডারমায় অবস্থিত। ঝাড়খণ্ডের হাজারিবাগের কোডারমায় বিশ্বের বৃহত্তম অভ্রখনি বা অভ্রবলয় অবস্থিত। নেক্সট কোশ্চেন হলো 2007-8 সাল, এটা দরকার নেই এখন আর। আচ্ছা, তো এখানে দেখো একটা, যেহেতু ব্যাখ্যাটা বেশ সুন্দর। 2007-8 সালে ইকোনমিক সার্ভে অনুসারে ভারতের বিদেশ বাণিজ্যের সবচেয়ে বড় অংশীদার হলো কে? তো চীন ছিল তখন, ঠিক আছে। এবং বর্তমানে 2022-23 সালে যদি দেখা যায় 2022-23 সালের হিসেবে আর কি, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের বিদেশ বাণিজ্যের সবচেয়ে বড় অংশীদার। এবার ফিজিক্স থেকে কোশ্চেন দেখো, যে মৌলের পরমাণুর নিউক্লিয়াসে নিউট্রন থাকে না, যে মৌলের পরমাণুর নিউক্লিয়াসে নিউট্রন থাকে না, তা কি? তা হলো হাইড্রোজেন পরমাণু নিউক্লিয়াসে কোনো নিউট্রন থাকে না, শুধুমাত্র একটি প্রোটন কণা থাকে, যা ও ভর সংখ্যা 1। একটি বস্তুর বেগ দ্বিগুণ হলে বস্তুর গতিশক্তি কি হবে? 4 গুণ হবে। একটি বস্তুর যদি বেগ দ্বিগুণ হয় বস্তুর গতিশক্তি 4 গুণ হবে। আলোকরশ্মি সংকট কোণে আপতিত হলে প্রতিসরণ কোণ হবে 90 ডিগ্রি। তো এই কোশ্চেনটা কিন্তু 2006 সালে জিজ্ঞেস করা হয়েছিল, দেখো রিপিট হয়েছে। আলোকরশ্মি সংকট কোণে আপতিত হলে প্রতিসরণ কোণের মান হবে 90 ডিগ্রি। নেক্সট কোশ্চেন, গামারশ্মি হলো কি? গামারশ্মি হলো তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। গামারশ্মি হলো আধানবিহীন তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, যেটি
তেজস্ক্রিয় বিকিরণের সময় নিউক্লিয়াস থেকে উদ্গত হয়। 25 কিলোগ্রাম ভরের বস্তুতে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ উৎপন্ন করতে কতটা বলের দরকার? তো এটা ম্যাথের মাধ্যমে করতে হবে। 125 নিউটন। ঠিক আছে, তোমার উত্তরটা যদি শুধু মনে রাখো, যদি ব্যাখ্যাটা কারো মনে না থাকে ফর্মুলাটা, 25 × 5 = 125 নিউটন। তো তাহলেও কিন্তু যদি কোশ্চেনটা রিপিট হয় তাহলে এই উত্তরটা তোমরা খুব সহজে দিতে পারবে। 25 গ্রাম NaCl দ্রবীভূত আছে 250 মিলি দ্রবণে। দ্রবণের শতকরা মাত্রা কত? তো 10%, যেহেতু 250-এর মধ্যে 25, তাই এখানে দ্রবণের শতকরা মাত্রা হলো 10%। পেপটাইড বন্ধন, তো দেখো এখানে বন্ধনগুলো দেওয়া রয়েছে এবং এটা সঠিক উত্তর হলো অপশন বি। তারপর নেক্সট কোশ্চেন দেখো, 28 নম্বর কোশ্চেন, ইউরিয়া কোথায় সংশ্লেষিত হয়? ইউরিয়া কোথায় সংশ্লেষিত হয়? তো ইউরিয়া সংশ্লেষিত হয় অপশন এ, যকৃতে, অর্নিথিন চক্রের মাধ্যমে। অর্নিথিন চক্রের মাধ্যমে যকৃত থেকে ইউরিয়া সংশ্লেষিত হয়। নেক্সট কোশ্চেন দেখো, নিম্নলিখিত কোন অঙ্গে গ্লোমেরুলাস থাকে? নিম্নলিখিত কোন অঙ্গে গ্লোমেরুলাস থাকে? অপশন বি হলো সঠিক উত্তর, নেফ্রনে। নেফ্রনে গ্লোমেরুলাস থাকে। ম্যালপিজিয়ান কর্পাসেলস বিক্রিয়নালিকা হলো নেফ্রনের অংশ। মাইটোসিস কোষ বিভাজনের কোন দশায় সিস্টার ক্রোমাটিডগুলি পৃথক হয়? মাইটোসিস কোষ বিভাজনের কোন দশায়? মাইটোসিস কোষ বিভাজনের কোন দশায় সিস্টার ক্রোমাটিডগুলি পৃথক হয়? সঠিক উত্তর হলো অপশন সি, অ্যানাফেজ। অ্যানাফেজ দশায় হচ্ছে সিস্টার ক্রোমাটিডগুলি পৃথক হয়। ভীষণ ইম্পর্টেন্ট, এটা জিজ্ঞেস করা হয় এবং এখানে ব্যাখ্যাটাও দেখে রাখো, আশা করি তোমার একটা কাজে লাগবে। 30 নম্বর কোশ্চেন হলো, এবার 31 নম্বর কোশ্চেন আমরা দেখে নেই। 31 নম্বর কোশ্চেন হলো, নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি ভারত মার্কিন কৌশলগত অংশীদারি পরবর্তী পদক্ষেপের মধ্যে পড়ে না? তো অপশন এ হলো উচ্চ প্রযুক্তি বাণিজ্য। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ভারত মার্কিন কৌশলগত অংশীদারি পরবর্তী পদক্ষেপের মধ্যে পড়ে না? সঠিক উত্তর হলো অপশন এ, উন্নত প্রযুক্তি বাণিজ্য। প্রথম ভারতীয় উইকেট কিপার যিনি টেস্ট দলের ক্যাপ্টেন হয়েছেন? অপশন বি হলো সঠিক উত্তর, ফারুক ইঞ্জিনিয়ার। প্রথম ভারতীয় উইকেট কিপার যিনি টেস্ট দলের ক্যাপ্টেন হয়েছেন ফারুক ইঞ্জিনিয়ার। 33 নম্বর কোশ্চেন, আইসিএল এ লাহোর বাদশাস দলের নেতৃত্ব দিয়েছেন কে? অপশন ডি সঠিক উত্তর, ইনজামামুল হক। আইসিএল যেটা, হ্যাঁ আইসিএল, আইপিএল নয় কিন্তু, আগে আইসিএল ছিল। তো আইসিএল এ লাহোর বাদশাস দলের নেতৃত্ব দিয়েছে ইনজামামুল হক। নেক্সট হচ্ছে আগা খান কাপ, তো এটা কিন্তু এর আগের বছর কোশ্চেন রিপিট হয়েছে, আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। আগা খান কাপ দেওয়া হয় যে খেলায়, সেটা হলো অপশন বি, হকি, আগা খান কাপ হকি। নেক্সট হচ্ছে কি, বেজিং অলিম্পিকে সৌভাগ্যের প্রতীক পুতুলগুলির সংখ্যা কত? অপশন সি হলো সঠিক উত্তর, 5। বেজিং অলিম্পিকে সৌভাগ্যের প্রতীক পুতুলগুলির সংখ্যা 5। 36 নম্বর কোশ্চেন, ভারতের বাণিজ্যিক রাজধানী হলো মুম্বাই। 37 নম্বর কোশ্চেন, রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার প্রাপক একমাত্র ক্রিকেটার হলেন? অপশন ডি, সচিন তেন্ডুলকর। দেখো ব্যাপারটা হলো যে এটা তো তখনকার সময়ের সঠিক সংখ্যা ছিল। 2021 সালে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার, মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার নামে পরিচিত। 2022 সালে টেবিল টেনিস কিংবদন্তি অচেন সারাত কমল এই পুরস্কার পেয়েছেন। নেক্সট কোশ্চেন দেখো, 38 নম্বর কোশ্চেন, ভারতীয় সিনেমা জগতে ট্র্যাজেডি রানী নামে কে পরিচিত? তো সঠিক উত্তর হলো মীনা কুমারী। মল্লিকা সারাভাই কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত? সঠিক উত্তর হলো অপশন সি, উচ্চতম সঙ্গীত। আমজাদ আলী খান কোন বাদ্যের সঙ্গে যুক্ত? তো সঠিক উত্তর হলো অপশন ডি, শরৎ। আমজাদ আলী খান শরৎ বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত। আমজাদ আলী খান 1975 সালে পদ্মশ্রী এবং 1991 সালে পদ্মভূষণ পুরস্কার পান। নেক্সট কোশ্চেন দেখো, কমল হাসান কোন ক্ষেত্রে সঙ্গে যুক্ত? অপশন এ, চলচ্চিত্র। বিলায়েত খান কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত? সঠিক উত্তর হলো অপশন ডি, যন্ত্রসঙ্গীত। উগো সাভেজ যে দেশের রাষ্ট্রপতি, তো উগো সাভেজ হলেন, তখন ছিলেন ভেনেজুয়েলার রাষ্ট্রপতি, কিন্তু বর্তমানে ভেনেজুয়েলার রাষ্ট্রপতি হলেন নিকোলাস মাদুরো। বর্তমান ভেনেজুয়েলার রাষ্ট্রপতি হলেন নিকোলাস মাদুরো। নামটা মনে রাখবে, কারণ বর্তমান কারেন্ট অ্যাফেয়ার্স জিজ্ঞেস করা হতে পারে। সমঝোতা এক্সপ্রেস ছাড়া অন্য যে ট্রেন ভারত পাকিস্তানের মধ্যে সংযোগ রাখে সেটা কি? থর এক্সপ্রেস, মৈত্রী এক্সপ্রেস, নাকি দিল্লি ইসলামাবাদ এক্সপ্রেস? তো সঠিক উত্তর হলো অপশন এ, থর এক্সপ্রেস, যেটা হচ্ছে কি খোকড়াপাড় ও করাচির মধ্যে চলাচল করে। তো বর্তমান চলাচল করে কিনা আমি একদম কনফার্ম নই। কাবেরী নদীর জলবন্টন নিয়ে বিবাদমান, ঠিক আছে, কাবেরী নদীর জলবন্টন নিয়ে বিবাদমান দুটি রাজ্য কি? তামিলনাড়ু ও কর্ণাটক। কাবেরী নদীর জলবন্টন নিয়ে বিবাদমান দুটি রাজ্য হলো তামিলনাড়ু ও কর্ণাটক। 2023 সালে সিডব্লিউডিটি তার চূড়ান্ত রায় জারি করে। আচ্ছা, নেক্সট কোশ্চেন, 46 নম্বর কোশ্চেন, গোর্খা জনমুক্তি মোর্চার শীর্ষ নেতা হলেন? দেখো এটা 2007 সালে কোশ্চেন, তো গোর্খা জনমুক্তি মোর্চার শীর্ষ নেতা হলেন, মানে সেই সময়টা কথা বলছি, বিমল গুরুং। আচ্ছা, এবং এটা 2007 সালে প্রতিষ্ঠিত হয়। টেস্ট ম্যাচের এক ইনিংসে সর্বোচ্চ রান করেছেন তিনি হলেন অপশন সি, বীরেন্দ্র সেহবাগ। বীরেন্দ্র সেহবাগ কত রান করেন? 319 রান করেছেন এবং বর্তমানে ভারতীয় ক্রিকেটের এক ইনিংসে সর্বোচ্চ রান। পরবর্তী করুণ নায়ার দ্বিতীয় ইনিংসে যিনি 300+ রান করেছেন। তিব্বত ছাড়া চীনের অন্যান্য যেসব প্রদেশে তিব্বতীরা রয়ে গেছেন সেটা হলো অপশন ডি, কিংহাই, গানসু এবং ইউনান। তিব্বত ছাড়া
তিব্বত ছাড়া চীনের যেসব প্রদেশে তিব্বতীরা রয়ে গিয়েছেন সেটা হলো কিংহাই, গানসু এবং ইউনান বা জুনান। নেক্সট কোশ্চেন, বাংলা ছবি অনুরণনের পরিচালক কে? অপশন এ অনিরুদ্ধ চৌধুরী। হ্যারি পটারের উপন্যাসগুলিতে মুখ্য খলনায়ক কে? খলনায়ক হলেন অপশন এ ভলডেমর্ট হলো খলনায়ক, ভিলেন। তো হ্যারি পটারের লেখিকাকে? জে কে রাউলিং। তোমরা জানো যে এটাও ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। তো তারপরে 50টা কোশ্চেন যখন হয়ে গিয়েছে তখনই পাটিগণিত শুরু হয়ে গিয়েছে, তো তখন কিন্তু ইংরেজি কোশ্চেন থাকতো না, ঠিক আছে। তো আমরা 5 সালে কোশ্চেন দেখলাম, 6 সালে কোশ্চেন দেখলাম, 7 সালে কোশ্চেন দেখলাম। এই ছিল কয়েকটা প্রশ্ন উত্তর, আমি তোমাদের সঙ্গে সম্ভব হলে আরও শেয়ার করব, ঠিক আছে। ভিডিওটা বেশ লম্বা হলো। নেক্সট আরেকবার দেখার চেষ্টা করি। 7 সালেরটা তোমরা দেখে নিয়েছি। দেখো এখানে 8 সালেও কিন্তু 50টা মতো কি ছিল, এই ম্যাথ ছিল। 8 সালে কম ছিল, 70টা কোশ্চেন এখানে দেখতে পাচ্ছি টোটাল। আচ্ছা দেখো 8 সালে এখানে যে ইংলিশ ছিল, ঠিক আছে, 8 সাল থেকে ইংলিশ ইনক্লুড হয়েছে। যে নেক্সট হচ্ছে 8 সালে দেখো, এটা 9 সালের সেকেন্ড হাফ এটা। তো 9 সালে দেখো ভারতের শেষ, এটা পিএসসি মিসলেনিয়াসে জিজ্ঞেস করা হয়েছিল, তোমরা যারা পিএসসি মিসলেনিয়াস দিয়েছিলে এবার 2023 সালে, তোমরা জানো স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন? তো স্বাধীন ভারতের শেষ ও প্রথম ভারতীয় যিনি, যদি ভারতীয় হয় তাহলে একটা আলাদা উত্তর, আর যদি এমনি জিজ্ঞেস করা হয় তাহলে কিন্তু উত্তর আলাদা। তো স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল ছিলেন চক্রবর্তী রাজা সি গোপালাচারী। স্বাধীন ভারতের প্রথম, দেখো নেক্সট ব্যাখ্যাটা দেখো, স্বাধীন ভারতের প্রথম ও শেষ গভর্নর জেনারেল ছিলেন লর্ড মাউন্টব্যাটেন। আর ভারতীয় হলে কে? ভারতীয় হলে চক্রবর্তী রাজা শ্রী গোপালাচারী। আর ভারতের প্রথম গভর্নর ছিলেন লর্ড বেন্টিং। যারা পিএসসি মিসলেনিয়াস পরীক্ষা দিয়েছো তারা জানো যে এই কোশ্চেনটা পিএসসি মিসলেনিয়াসের 2টো কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছিল এখান থেকে। নেক্সট দেখো, কোন গুপ্ত সম্রাট সরকারি উপাধি গ্রহণ করেন? সঠিক উত্তর হল অপশন বি দ্বিতীয় চন্দ্রগুপ্ত সরকারি উপাধি গ্রহণ করেন। বাংলার প্রথম স্বাধীন নবাবের নাম কি? বাংলার প্রথম স্বাধীন নবাবের নাম মুর্শিদ কুলি খাঁ ছিলেন বাংলার প্রথম স্বাধীন নবাব। বাল্য নাম মোহাম্মদ হাদি। সত্য বিলোপ নীতি প্রথম কোথায় প্রয়োগ করা হয়? তো আমি যখন তোমাদের করাচ্ছিলাম প্রথমের দিকে তখন এই প্রশ্নটা বললাম, তো এটা আবার রিপিট হয়েছে। দেখো এখানে সত্য বিলোপ নীতি কোথায় প্রথম প্রয়োগ করা হয়? তো সাতারাতে 1848-এ প্রয়োগ করা হয়েছে। আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো, জিওগ্রাফি থেকে, ভারতের চা নিলাম কেন্দ্রটি কোথায় অবস্থিত? শিলিগুড়িতে, নর্থ বেঙ্গল। শিলিগুড়ি উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয়। ডেকান ট্রাপ, তো এটাও একটা রিপিটেড কোশ্চেন। ডেকান ট্রাপ গঠিত হয়েছে প্রধানত কোন শিলা দ্বারা? ডেকান ট্রাপ গঠিত হয়েছে প্রধানত ব্যাসল্ট জাতীয় শিলা দ্বারা। তো অপশন এ হলো সঠিক উত্তর, প্রধানত ব্যাসল্ট জাতীয় আগ্নেয় শিলা দ্বারা গঠিত হয়েছে। মহারাষ্ট্রের মালভূমিকে ডেকান ট্রাপ বলা হয়। উড়িষ্যার একটি গুরুত্বপূর্ণ বন্দর হলো পারাদ্বীপ, উড়িষ্যা। তো উড়িষ্যার একটি গুরুত্বপূর্ণ বন্দর পারাদ্বীপ, যেটা হচ্ছে অবস্থিত কৃত্রিম ও গভীর পোতাশ্রয়যুক্ত লোহা রপ্তানিকারক বন্দর। গোদাবরী নদীর একটি প্রধান উপনদী হলো, ভীষণ ইম্পর্টেন্ট, গোদাবরী নদীর একটি উপনদী হলো ইন্দ্রাবতী, তারপর পেনগঙ্গা, ওয়ার্ধা ইত্যাদি। পেরিয়ার অভয়ারণ্যটি কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর হলো কেরালায় পেরিয়ার অভয়ারণ্য অবস্থিত। পেরিয়ার ব্যাঘ্র প্রকল্প এখানে উল্লেখযোগ্য, এছাড়া হাতি ও ম্যাকাওয়ের জন্য এটি বিখ্যাত। নেক্সট হচ্ছে 10 নম্বর কোশ্চেনটা আমরা দেখে নিই। 10 নম্বর কোশ্চেন হলো ফিজিক্স থেকে। তো আস্তে আস্তে কিন্তু দেখো একটা জিনিস খেয়াল করবে, ফিজিক্স কেমিস্ট্রি কোশ্চেন কমে গিয়েছে আস্তে আস্তে ধীরে ধীরে। এখন যেমন খুবই কম জিজ্ঞেস করা হয়, এবং এখন যেটা জিজ্ঞেস করা হয় সবথেকে বেশি জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, ম্যাথ এবং ইংলিশ থেকে বেশি কোশ্চেন জিজ্ঞেস করা হয়। এই জিওগ্রাফি, হিস্ট্রি, মানে যেটা কনভেনশনাল আর কি, কনভেনশনাল জিওগ্রাফি, হিস্ট্রি বা ফিজিক্স, কেমিস্ট্রি, ইকোনমিক্স এবং সংবিধান থেকে খুবই কম কোশ্চেন বর্তমানে জিজ্ঞেস করা হয়। মেইনলি জিজ্ঞেস করা হয় স্ট্যাটিক জিকে, ইংলিশ এবং ম্যাথ। নিম্নলিখিত কোন ধর্মের উপর স্থেটোস্কোপ কাজ করে? তো এটা হলো প্রতিফলন ধর্মের উপর। অপশন বি সঠিক উত্তর। কোন পরিবর্তনটি মোমবাতির দহনে ঘটে? তো সঠিক উত্তর হলো ভৌত ও রাসায়নিক দুটোই ঘটে। মোমবাতির দহনে মোমবাতির ভৌত পরিবর্তন ঘটে যেটা গলন, এবং রাসায়নিক পরিবর্তন ঘটে যেটা কার্বন ডাইঅক্সাইড এবং হাইড্রোজেন উৎপন্ন হয়। আপতিত রশ্মি ও প্রতিফলিত রশ্মি পরস্পর লম্ব হলে আপাদন কোণের মান কত? তো সঠিক উত্তর হলো অপশন সি 45 ডিগ্রি। আপতিত রশ্মি ও প্রতিফলিত রশ্মি লম্ব হলে আপাদন কোণের মান 45 ডিগ্রি। নিচে কোন ক্লাসে কেলাস্ট্রল থাকে না? তো অপশন এ হল সঠিক উত্তর, সোডিয়াম ক্লোরাইড। এবং এখানে বেশ সুন্দর একটা ব্যাখ্যা দেওয়া রয়েছে, তোমরা দেখে নিও। নেক্সট, জীবাশ্মের বয়স জানতে কোন আইসোটোপটি ব্যবহার করা হয়, যেটা কার্বন ডেটিং বলা হয়?
তো জীবাশ্মের বয়সজনিত কার্বন ডেটিং পদ্ধতিতে C14 আইসোটোপটি ব্যবহার করা হয়। C14 টি হলো তেজস্ক্রিয় মৌল, তাই C14 ও C12 অনুপাত থেকে জীবাশ্মের বয়স জানা যায়। তো সঠিক উত্তর হলো অপশন বি, C14 সঠিক উত্তর। জীবাশ্মের বয়স জানতে কোন আইসোটোপটি ব্যবহার করা হয়? নেক্সট কোশ্চেন 2008 সালে, তো এটা দরকার নেই এখন আর। নেক্সট কোশ্চেন দেখো, ভারতের চন্দ্রয়ান এর উৎক্ষেপণ স্থলটি কোথায়? তো সঠিক উত্তর হলো অপশন বি, শ্রীহরিকোটা। সতীশ ধাওয়ান স্পেস সেন্টার, শ্রীহরিকোটা, অন্ধ্রপ্রদেশে। 1-2-3 চুক্তির নামকরণ হয়েছে কোথা থেকে? 1-2-3 হয়েছে 2005 সালে 18 জুলাই ভারত ও আমেরিকার মধ্যে স্বাক্ষরিত হয়। এবং এটা কিসের জন্য? 1-2-3 নিউক্লিয়ার সাপ্লায়ার গ্রুপের আইন অনুযায়ী। গ্রিন বেঞ্চ বলতে কি বোঝায়? সেই জাজেদের যারা পরিবেশ সংক্রান্ত বিচার করেন। গ্রিন বেঞ্চ বলতে বোঝায় সেই জাজেদের যারা পরিবেশ সংক্রান্ত বিচার করেন। নেক্সট দেখো, কোন পার্টি বা গোষ্ঠী গোর্খাল্যান্ড দাবি করেছে? তো গোর্খা জনমুক্তি মোর্চা। এই কোশ্চেনটা 2009 আরেকভাবে এসেছিল। অরণ্যের অধিকার এর রচয়িতাকে? সঠিক উত্তর হলো এই উপন্যাসের জন্য মহেশা দেবী 1979 সালে সাহিত্য একাডেমি পুরস্কার পান। ঠিক আছে, তো এই হলো 20 নম্বর কোশ্চেন। এবার যে ইংলিশ শুরু হয়েছে। কমপ্লিট দ্য ইডিয়াম বাই চুজিং দ্য রাইট পার্ট ফ্রম দ্য অল্টারনেটিভস গিভেন বিলো। ড্যাশ ইজ দ্য স্পাইস অফ লাইফ। ভ্যারাইটি, তো বৈচিত্র্যই হলো জীবনের কি? স্পাইস, তাই না? হুইচ WH ফর্ম ইজ অ্যাপ্লিকেবল টু মেক দ্য ফলোয়িং অ্যাসার্টিভ সেন্টেন্স আ প্রপার ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো নিচের সেন্টেন্সটাকে, এই যে বর্ণনামূলক যে বাক্যটি রয়েছে, এটাকে যদি আমি প্রশ্নবোধক বাক্যে নিয়ে যেতে চাই, তাহলে আমাকে কিসের ব্যবহার করতে হবে? তো অপশন বি, হোয়েন ব্যবহার করা যেতে পারে। যে আই শ্যাল গো টু দিল্লি টুমরো, কখন আমি দিল্লি যাব। তো এখানে হোয়েন ব্যবহার করতে পারে। নেক্সট হচ্ছে 23 নম্বর কোশ্চেন, মানে ব্যবহার করতে হবে। নেক্সট 23 নম্বর কোশ্চেন দেখো, ফাইন্ড আউট ফ্রম দ্য গিভেন ওয়ার্ডস দ্য অপোজিট অফ সুপেরিয়র। তো সুপেরিয়রের বিপোজিট এত সোজা তো আর এখন জিজ্ঞেস করা হয় না, ইনফেরিয়র হবে সঠিক উত্তর। নেক্সট দেখো, আউট অফ 4 হুইচ সেন্টেন্স ইজ কারেক্টলি পাংচুয়েটেড। তো কোনটা ঠিকঠাক করে পাংচুয়েট করা হয়েছে, ঠিকঠাক করে কমা ফুল স্টপ ব্যবহার করা হয়েছে? তো অপশন এ সঠিক উত্তর। দেন হচ্ছে চুজ দ্য রাইট অল্টারনেটিভ ফ্রম দ্য অপশন গিভেন। দ্য ওয়ার্ড পোর্টেবল ইজ ইউজ টু ডিসক্রাইব। পোর্টেবল মানে কি? মানে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া। তো পোর্টেবল হচ্ছে মুভেবল। রিপ্লেস দ্য আন্ডারলাইন ভার্ব উইথ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্ব ফ্রম দ্য লিস্ট। তো আই মাস্ট স্টার্ট মাই প্যাকিং। স্টার্ট মানে কি? স্টার্ট মানে হচ্ছে যাত্রা শুরু করা, যাত্রা করা। তো এখানে অপশন বি সঠিক উত্তর। সেট ইন মানে আরম্ভ করা, মানে যেহেতু সে প্যাকিং শুরু করবে, আরম্ভ করবে, তো এখানে স্টার্টের পরিবর্তে যে ফ্রেজাল ভার্বটা ব্যবহৃত হবে সেটা হলো সেট ইন। অপশন বি সঠিক উত্তর। 27 নম্বর কোশ্চেন দেখো, চুজ দ্য কারেক্ট ফর্ম অফ দ্য ভার্ব ফ্রম দ্য অপশনস গিভেন টু fill in the blank. After reaching the station, we found that the train had left. After reaching the station, we found that the train had left. এখানে এক্সপ্লেনেশনটা কি সুন্দর দেওয়া রয়েছে দেখো। ইন কেস টু ভার্বস কমপ্লিটেড ইন পাস্ট। ইন কেস যদি দুটোই অতীতে হয়ে থাকে, দ্য ভার্ব দ্যাট was completed first is written in past perfect tense. তাহলে যে কাজটি আগে হয়েছে, দুটোই যদি অতীতে হয়, দুটো যদি অতীতে হয়, তাহলে যেটি আগে হয়েছে সেটাকে কিসে লেখা হবে? পাস্ট পারফেক্ট টেন্সে লেখা হবে। আচ্ছা, নেক্সট দেখো, এখানে বলা হয়েছে ফিল আপ দ্য ব্ল্যাঙ্ক বাই চুজিং কারেক্ট প্রিপোজিশন ফ্রম বিলো। ট্রিজ আর কি বলা হয়েছে? দ্য ট্রিজ আর ফার ড্যাশ, ফার ফ্রম অপশন সি সঠিক উত্তর। চুজ ফ্রম দ্য ফলোয়িং দ্য কারেক্ট ইনডিরেক্ট ফর্ম অফ দ্য সেন্টেন্স। দ্য বয়, আই সেড টু দ্য বয় আই লাইক ইউ। তো সঠিক উত্তর কি? অপশন এ, আই টোল্ড দ্য বয় দ্যাট আই লাইকড হিম। নেক্সট হচ্ছে কি? কমপ্লিট দ্য ইডিয়াম চুজিং দ্য রাইট এন্ডিং। উই লিভ ইন ডিডস নট ইন ইয়ার্স। আমরা বাঁচি আমাদের কর্মের মধ্য দিয়ে, সময়ের মধ্য দিয়ে বা বৎসরের মধ্য দিয়ে নয়। মানুষ বাঁচে তার কর্মের জন্য, বছরের জন্য নয় বা বয়সের জন্য নয়। 31 দেখো, ফাইন্ড আউট দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু ফিল আপ দ্য গ্যাপ। উই হ্যাভ ফ্রি অ্যাক্সেস টু দ্য লাইব্রেরি। উই হ্যাভ ফ্রি অ্যাক্সেস টু। তো এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। চুজ দ্য কারেক্ট অপশন
from to complete the sentence. To দেখো কি রয়েছে, চুজ দ্য কারেক্ট অপশন টু কমপ্লিট দ্য সেন্টেন্স। দেয়ার ইজ, তো যেগুলো অপশন রয়েছে সঠিক উত্তর হলো মেনি asleep between the cup and the lips. নেক্সট দেখো 33 নম্বর, ফাইন্ড আউট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড that befits the underlined part of the sentence. He put aside, তো এটা ফ্রেজাল ভার্ব, তোমরা জানো পুট অ্যাসাইড সেভ সঞ্চয় করা। ফাইন্ড আউট ফ্রম বিলো দ্য ওয়ার্ড দ্যাট মিনস অ্যান আননোন পারসন, তো সঠিক সূত্র হলো এখানে যেগুলো অপশন রয়েছে ফ্রেন্ড, ফ্রেন্ড এখানে অপশনটা ভুল রয়েছে, ফ্রেন্ড হবে এটা, শত্রু, স্ট্রেঞ্জার অ্যান্ড দেন রিজার্ভ, তো সঠিক উত্তর হলো স্ট্রেঞ্জার, অপশন সি সঠিক উত্তর। নেক্সট দেখো 36 নম্বর, চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য আন্ডারলাইন্ড সেকশন ইন দ্য গিভেন সেন্টেন্স ফ্রম দ্য অপশন প্রিভাইডেড। flocks of sheep jostled and bleated in the street, তো সঠিক উত্তর হলো pushed roughly, ধাক্কা মারা, jostled। নেক্সট কোশ্চেন দেখো 37 নম্বর, চুজ দ্য কারেক্ট প্রিপোজিশন টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। সুইমিং ইজ বেনিফিশিয়াল টু, ঠিক আছে। অ্যাকচুয়ালি কি এগুলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো পড়তে হবে, না হলে কিন্তু এই ধরনের প্রশ্নগুলো উত্তর করা খুব একটা সহজ হবে না। নেক্সট দেখো 38 নম্বর কোশ্চেন, রিপ্লেস দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড উইথ দ্য রাইট অল্টারনেটিভ ফ্রম দ্য অপশনস গিভেন। ম্যানি চিলড্রেন ডেভেলপ ফিয়ার্স অফ ইমাজিনারি ডেঞ্জার্স। ইমাজিনারি মানে কি কল্পনাপ্রসূত, তো সঠিক উত্তর হলো অপশন বি ফ্যান্সিফুল, কল্পনাপ্রসূত। Next 39, find out from the following words the word opposite in meaning to increase কি, increase decrease। next হচ্ছে among the following four quilt is associated with, quilt মানে কি, quilt মানে হচ্ছে এই যেটা হচ্ছে কি বলা হয়, কুইল্ট মানে এই যে কি বলে লেপ টাইপের যেটা আর কি, তোষক, তো লেপ, হ্যাঁ কুইল্ট, তো সঠিক উত্তর হলো অপশন এ বেড। তো নেক্সট হচ্ছে কমপ্লিট দ্য সেন্টেন্স বাই চুজিং দ্য রাইট পার্ট, সঠিক পার্টটা ব্যবহার করতে বলা হয়েছে। সাম ওয়ার্কার্স অফ দ্য ফ্যাক্টরি ফেল ইল, অসুস্থ অনুভব করা। 42 নম্বর কোশ্চেন দেখো, চুজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্ব ফ্রম দ্য অপশনস গিভেন টু replace the underlined part of the sentence. She has been devoid of food for 3 years. devoid মানে কি, বর্জিত, হ্যাঁ শূন্যস্থান যেটা আর কি, devoid of মানে উইদাউট এক্সেপ্ট, তো সঠিক উত্তর অপশন বি গোয়িং উইদাউট ফুড, না খেয়ে থাকা 3 দিন থেকে। আচ্ছা, চুজ দ্য word from the list which is opposite in meaning to the word given. The photos made him look quite attractive. The opposite of attractive is কি, attractive এর বিপরীত চেয়েছে, তো সেটা হচ্ছে অপশন ডি রিপালসিভ। এছাড়াও বাকিগুলোর মানে দেওয়া রয়েছে। দেখো নেক্সট হচ্ছে 44 নম্বর, চুজ ফ্রম দ্য ফলোয়িং ওয়ার্ডস দ্য ওয়ার্ড নিয়ারেস্ট ইন মিনিং টু দ্য গিভেন ওয়ার্ড। ইয়ার্ন মানে কি, ইয়ার্ন মানে হচ্ছে আকুল, আকাঙ্ক্ষা, তো সঠিক উত্তর অপশন বি লঙ্গিং, কোনো কিছু চাওয়া। Find out the right word to complete the following sentence. The boy is not কি, normal means ordinary. Choose the right alternative from the options given to fill in the blank. Students should not adopt, এই যে adapt এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই তিনটে শব্দের অর্থ। স্টুডেন্ট শুড নট অ্যাডপ্ট মানে কি, অ্যাডপ্ট মানে গ্রহণ করার মতো আর কি, অ্যাডপ্ট আনফেয়ার মিনস। 46 নম্বর, আচ্ছা 47, 48, 49, 50 দেখে নেই। 47 নম্বর, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। হি লিভস বাই অনেস্ট মিনস, হ্যাঁ কোনো কিছুর উপায় দ্বারা বেঁচে থাকা, কোনো কিছুর দ্বারা বেঁচে থাকা, তো সেটা হচ্ছে লিভস বাই। আচ্ছা, এটাও কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, লিভস বাই। দেন হচ্ছে কি, চুজ দ্য কারেক্ট স্পেলিং ফ্রম দ্য অপশনস, তো যেটা সঠিক বানান দেওয়া রয়েছে বেনিফিটেড, সঠিক উত্তর অপশন এ। রিপ্লেস দ্য রাইট অল্টারনেটিভস ফ্রম দ্য অপশনস গিভেন। রিটেন নোটস ইউজড বাই আ লয়ার অ্যাপিয়ারিং ইন এ কোর্ট ইজ, তো যে নোটটা নিয়ে একজন লয়ার কোর্টে অ্যাপিয়ার করেন তাকে কি বলা হয়, অপশন বি ব্রিফ বলা হয়, ব্রিফ মানে সংক্ষিপ্ত, ইন শর্ট। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ফ্রম দ্য লিস্ট। হোয়াট ইজ দ্য টাইম বাই ইউর ওয়াচ, ঠিক আছে, তো এটাও অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এরপরে কিন্তু আবার সেই
পাটিগণিত শুরু হয়েছে। 11 নম্বর দেখো কত পরিমাণ টাকার 5% বাদলে 133 টাকা দাঁড়ায়, ওই টাকার পরিমাণ কত? ঠিক আছে। দুটি সংখ্যার যোগফল, তাদের বিয়োগফলের দ্বিগুণ, সংখ্যা দুটির অনুপাত কত? 2 কেজি আলুর দাম 6 টাকা, 4 কেজি পেঁয়াজের দাম 15 টাকা, আলু ও পেঁয়াজের দামের অনুপাত। নেক্সট হচ্ছে কি, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে এত দ্বারা ভাগ করলে? তো এই হচ্ছে প্রশ্নগুলো। 57টা কোশ্চেন রয়েছে, 57টা পেজ রয়েছে। আমি 33টা তোমাদের সঙ্গে পড়ে, 33টারও বেশি তোমাদের সঙ্গে শেষের দিক থেকে আর কি, হ্যাঁ শেষের দিক থেকে বেশ কয়েকটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো সবগুলো শেয়ার করা সম্ভব হলো না, চেষ্টা করবো পরবর্তী আরও অন্য কোনো ভিডিওতে শেয়ার করার। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে, ঠিক আছে। পিডিএফটা যদি প্রয়োজন হয় তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ করো। ধন্যবাদ। সকলের জন্য শুভ কামনা রইল, সকলে ভালো করে পরীক্ষা দিও।